হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেই একদম ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চিয়া সিডস ভেজানোর জল হালকা গরম করে নিয়েছি, তাতে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এখন আমি ওটা খাবো। আর হ্যাঁ, লেবুটা আমি নিয়ে নেওয়ার পরে তারপরে দেখো ওই লেবুটা নিয়ে আমি ভালো করে নখের মধ্যে ঘষে নিয়েছিলাম, কারণ ওই লেবুটাকে ফেলে দেওয়ার আগে যদি নখে আমরা ভালো করে একটু রাব করে নিই তাতে কি হয় বলো তো, নখগুলো বেশ একটু শক্তপোক্ত হয়, ওই ভেঙে যাওয়ার এরকম কোনো চান্স থাকে না। তো যাই হোক, তারপরে ওই জলটা খেতে খেতে আর রাত্রিবেলা আমি কয়েকটা তোমার বেড কভার ওইগুলো সব একটু ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম। এখন ওইটা ধোয়ার পালা। তো এখন লিকুইডটা দিয়ে এখন ওটা ধোয়া হবে। আর এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করে নিই। আর আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড আর চা। তো বাবাই ঘুম থেকে উঠেছে, ওকে ব্রেড আর চাই দিলাম, আর কিছুই করিনি সেভাবে। কারণ আজকে রান্না বান্না তোমার ডিমের অমলেট এইসবই হয়তো করতে হবে, ওই কারণে সকালবেলা ডিমটা খেলাম না, ও না বললো। তো তারপরে দেখো এদিকে আমার বেড কভার ওইগুলো মোটামুটি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর এখন আমি সবগুলো নিয়ে চলে এসেছিলাম, তবে আর যেখানে যে আমি রোদে দিব, ওই দড়িটা অনেকটা উপরে থাকার জন্য আমি বাবাইকে একটু হেল্প করার জন্য বলতে ও চলে এসছে। আর মোটামুটি ও আগের দিন রাত্রিবেলা রেখে দিয়েছিল ওয়াশিং মেশিনে, যে এমনিই পড়েছিল বলে যে মোটামুটি করেছিল। তো সকালবেলা আমি এখন ধুয়ে নিয়েছি। ও এখন একটা, একটা করে সব রোদে দিয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু ও ছুটি পেয়েছে, তো ছুটির দিনগুলোতে ও মোটামুটি একটু চেষ্টা করে হেল্প করার জন্য। আর সারা সপ্তাহ তো ওকে সেভাবে পাওয়া যায় না। এই ছুটির দিনগুলোতে একটু থাকলে হেল্প করে দেয়। আর যাই হোক, এখন সব এক, এক করে মোটামুটি রোদে দিয়ে নিয়েছি। আর ঠিকঠাকভাবে দিতেও পারছে না, দেখো তো সমস্ত কিছু রোদে দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে এখন চলে এসেছি ঠাকুরের পুজো দেবো বলে। আর গোপালকেও স্নান করিয়ে নিয়েছি। আর এখন আমি ধূপ, প্রদীপ সবকিছু জ্বালিয়ে নিয়েছি। আর দেখো সত্যি বলতে কি, সকাল, সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলে না অনেক বড় একটা কাজ হয়ে যায়। যেই মেয়েটা বিয়ের আগে ১ গ্লাস জল গড়িয়ে খেত না, সমস্ত কিছু বাবা-মা সবার উপরে ডিপেন্ড করত। তো সেই মেয়েটা এখন একা থেকে কি সুন্দর করে সংসার সমস্ত কাজবাজ করছে। আবার বলি, এই যে আজকে আমি এত সুন্দর করে শাঁখ বাজাচ্ছি, পুজো দিচ্ছি, একটা সময় তো আমি পুজোও করতাম না সেভাবে। মা মাঝে, মাঝে বলত একটু সন্ধ্যা দিয়ে নে, ঠাকুরের কাছে একটু ধূপ দিয়ে দে, বা কিছু বললেই না শুনতাম না মায়ের কথা, পারবো না এরকম বলে দিতাম। সেই মেয়েটা এখন নিজে সমস্ত কিছু পুজো করা থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু করছে। সত্যি সবই ভগবানের ইচ্ছে। তো তারপরে আরেকটা কথা বলি তোমাদের, আমার যখন বিয়ের ফাইনাল কথাবার্তা হচ্ছিল বাবাইয়ের সঙ্গে, সেইদিন আমি আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম যে আমি শাঁখ বাজাতে পারি না। তখন আমার মানে শাশুড়ি মা আমার মুখের দিকে শুধু চুপ করে তাকিয়ে আর কিছু বলেনি আমাকে। কিন্তু ওইদিনই সন্ধ্যেবেলা আমার জন্য এই শাঁখটা কিনেছিল। যাতে আমি মানে যে কেউ এই শাঁখটা বাজাতে পারবে এরকম একটা শাঁখ দেখে কিনেছিল। আর তা আমি বিয়ের পরে আস্তে, আস্তে চেষ্টা করতে, করতে আমি এখন সুন্দরভাবে শাঁখটাও বাজাতে পারি আর পুজো সমস্ত কিছু দিয়েও নিতে পারি। তো যাই হোক, তারপরে পুজো দেওয়ার পরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে করবো একটু মুসুর ডাল। আমি একদমই সহজভাবে মুসুর ডাল বানাচ্ছি। আর এইভাবে মুসুর ডাল বানালে না সত্যি ডালটা এমনি যতটা না ভালো লাগে খেতে, তার থেকে অনেকটা বেটার হয়। আর আমি এখন দেখো ওই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মুসুর ডাল, তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর একটু আদা বাটা দিয়েছি। তবে এটাতে রসুন বাটা দিলে আরো বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরে আমি দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা আর একটু জিরে দিব। জিরে দেওয়ার পরে যেটা আমি ভালো করে ওটাকে যে মাখিয়ে রেখেছি ডালটা, তো ওই মাখানো ডালটা আমি এখন দিয়ে দিব। তো এইরকম করে ডাল বানিয়ে তোমরা কোনোদিন ট্রাই করবে। ভীষণ ভালো খেতে হয়। মানে কয়েকদিন ধরে আমরা মাছ সেভাবে খাই না, মানে খাচ্ছি না বললেই চলে। কারণ এখন না তোমার ওই ডাল, ডিম এইসবই খাচ্ছি বেশি। মাছটা আজকে হয়ে গেল ৫-৬ দিন মতো মাছ টোটালি খাচ্ছি না। আর আমার এখন কেন জানি না মাছ খেতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, চিকেনটা মাঝে, মাঝে খাওয়া হচ্ছে কিন্তু মাছ খাওয়া হচ্ছে না। তো যাই হোক, এখন মুসুর ডালটা আমি বানিয়ে নিবো। আর তারপরে দেখো আমি ডালটা দেওয়ার পরেই আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ওই যেই বাটিতে মাখিয়েছিলাম ডালটা, ওই বাটিতেই জল নিয়ে বাটিটা ভালো করে ধুয়ে ওই জলটাই দিয়ে দিয়েছি। আর এত সুন্দরভাবে ডালটা হয়ে যায় কিছু সময় পরে। তো ডালটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন লবণ দিলাম। আর তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো, মানে চিনি দিতে পারো। কিন্তু আমি আজকে চিনি দিইনি। কারণ মিষ্টি, মিষ্টি ডালটা আমার না খুব একটা ভালো লাগে না। এমনি নরমাল ডালটাই ঠিক আছে। এক, এক করে আমার রান্নাগুলো চলছে। তো এর মধ্যে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। জানো তো, আমার বিয়ের পরে আমি কিছু জিনিস রিয়ালাইজ করেছি। সেটা হচ্ছে, আমার যখন বিয়ে হয়েছিল না, বিয়ের আগে সমাজের মানুষজন এত
ভাবে মানে সারাক্ষণ কানের কাছে, মানে আমি যখন স্কুলে যেতাম বা কোথাও বেরোতাম, কোনো রিলেটিভের বাড়ি যেতাম, সারাক্ষণ আমাকে এটা শুনতে হতো যে, "কবে বিয়ে করবি? বা বেবি কবে হবে? কবে তোর বিয়ে হবে? এখনো কেন বিয়ে করছিস না? ছেলে পাচ্ছিস না নাকি?" তো নানান রকমের কথা আমাকে মুখোমুখি হতে হয়েছে। হ্যাঁ, যেমন আমি মুখোমুখি হয়েছি, তেমনি আমার বাবা-মা, আমার ফ্যামিলির মানুষজনও মুখোমুখি হতে হয়েছে এইসব। তো এত কথা শোনাতো যে, "মেয়ে এত বড় হয়েছে, সার্ভিস করছে, তো বয়স হচ্ছে, ওকে কেন বিয়ে দাওনি? কি আর করলে জীবনে?" হ্যাঁ, বাবা-মার যেহেতু মেয়ে আমি, তো বাবা-মার তো একটা দায়িত্ব থাকে যে মেয়েকে কবে বিয়ে দিবে। তারা শুধু বিয়ে দিবে, মেয়ের বিয়ে দিয়ে দিলেই তো হয় না। মেয়ের যথেষ্ট খরচ থাকে, যথেষ্ট চাপ থাকে একটা বাবা-মার উপরে। তো সেই সমস্ত কিছু করে উঠে তারপরে একটা মেয়েকে বিয়ে দিতে পারে বাবা-মা। তো যাই হোক, সেই যে বিষয়গুলো এত, মানে সমাজের এত মাথা ব্যাথা থাকে একটা মেয়ের, কবে বিয়ে হবে, কবে তার বাচ্চা হবে, সে কিভাবে সংসার করবে, মানে কিভাবে তার কি বিয়ে হলো, মানে সমস্ত কিছু খবর নিয়ে তার বিয়েটা তো হয়ে গেল যেমনই হোক। তো তারপরে ওই মানুষগুলো কিন্তু কোনোদিনের জন্য জানতে চায় না যে ওই মেয়েটা যে বিয়ে হয়েছে, সেই মেয়েটা কেমন আছে? মেয়েদের বিয়ে হয়ে গেলে মানুষজন এটাই জানতে চায় যে হাসব্যান্ড কি করে? মানে যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে সে কি করে? এটা জানতে চায় না তোর কোথায় বিয়ে হয়েছে, তুই কেমন আছিস, এই সমস্ত কিছু, কিছু জানতে চায় না। কি তোর বাবা-মা যে তোকে বিয়ে দিয়েছে, কিভাবে বিয়ে দিয়েছে, তারা কেমন আছে, কোনো কিছুই জানতে চায় না। শুধু ওদের একটাই কোয়েশ্চেন থাকে, হাসব্যান্ড কি করে? আমি এইরকম প্রশ্নের মানে এত মুখোমুখি হয়েছি। তো কি হয়, মানে যখন আমি হয়তো স্কুল থেকে ফিরছি বা কোনো রিলেটিভের বাড়ি গেছি বা কোনো রিলেটিভের সঙ্গে দেখা হয়েছে, তখন একটাই কথা বলে, "তোর হাসব্যান্ড কি করে?" আমার কি আর কোনো পরিচয় নেই? নিজের সমস্ত কিছু, আমি কেমন আছি বিয়ের পরে, কিভাবে সংসার করছি, কোথায় বিয়ে হয়েছে, এই সমস্ত কিছু কি তোমাদের জানার ইচ্ছে করে না? শুধু এটাই জানতে ইচ্ছে করে আমার হাসব্যান্ড কি করে? আরে হাসব্যান্ড যাই করুক না কেন, একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে না, তার বাবা-মার কাছে থেকে যেভাবে সে বড় হয়, যখন সে বিয়ে হয়ে আসে সেখানে কিন্তু তার অনেক দায়িত্ব পড়ে যায়। সেগুলো সে সামলাতে পারে না। অনেক কষ্টে সামলায় সে। অনেক কষ্ট হয় তার। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু তোমরা কোনোদিন একটু জানতে চাও না সে কিভাবে কাটাচ্ছে। তোমাদের একটাই প্রশ্ন থাকে, জামাই কি করে? তো যাই হোক, এইরকম সিচুয়েশন এর মুখোমুখি হয়তো তোমরা অনেকেই হও। তো আমাকে কিন্তু এইসব সিচুয়েশন এর মুখোমুখি হতে হয়। তো ভীষণই আমার এই জিনিসগুলো খারাপ লাগে। মানুষজনের কথাবার্তা বা যাই হোক। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলতো? আমি একটা জিনিস চিন্তা করি আরো একটা, যে আমি যথেষ্ট বয়সে, মানে যথেষ্ট ম্যাচুরিটি বয়সে কিন্তু বিয়ে করেছি। ২৬ বছর বয়সে। সেখানে আমি একটা সংসারে এসে সেই জায়গাটা গুছিয়ে নিজেকে সামলে নিতে যে পরিমাণ আমার কষ্ট হয়েছে বা এখনো আমি সেই কষ্ট করে যাচ্ছি। কিন্তু মানে যারা খুবই অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় বাবা-মা মেয়েদের। তো সেই মেয়েরা মানে কি করে তার সংসারটা সামলায়, কিভাবে সে সমস্ত কিছুটা গুছিয়ে, সমস্ত কিছুটা মানিয়ে নিয়ে দিন কাটায়। আমার সত্যি বলতে কি এই জিনিসগুলো খুবই চিন্তা হয়। কিন্তু এইগুলো তো আর সমাজ বোঝে না। সমাজের একটাই কথা, মেয়ে হয়েছে মানে বিয়ে দিতে হবে। সেটা খুব যত তাড়াতাড়ি পারবে দিবে তত মঙ্গল। তো যাই হোক, আমার এইসব মানুষের জন্য আমার আর কিছু বলার নেই। কেন ওরা এই ধরনের কথাবার্তা বলে মেয়েদেরকে, কেন যে এইভাবে দেখে, তো ভগবানই জানে। যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেদিকে বাড়ির সামনে বেশ কয়েকটা পুচকি, পুচকি ডগি হয়েছে। তো ওদেরকে একটু পাউরুটি খেতে দিয়েছিলাম। তো ওদেরকে খেতে দেওয়ার পরে তারপর বিকেলবেলা এখন একটু রেডি হচ্ছি, বাবাইয়ের সঙ্গে বেরোবো। আর আজকে তো লাঞ্চে কি ছিল তোমরা তো দেখলে, ডিমের অমলেট, ফুলকপি, শিম, আলু ভাজা, তারপরে ছিল মসুর ডাল। একদম হালকা পাতলা খাবার-দাবার আমাদের। আর এই যে দুটো মানুষ থাকি, আর কি করব বলো? যাই পাই মোটামুটি ওটা দিয়েই রান্নাবান্না করে খেয়ে নিই। এখনই রেডি হয়ে নিয়েছি। আর ওই যে গান্ধী মেলা থেকে কানের দুলটা কিনেছিলাম, টাপটা, ওটা পরেছি। ওটা ভীষণই ভালো। আর গলায় আজকে একটা চেন না লকেট পরেছি। এই লকেটটা আমার স্কুলের একজন ম্যাডাম দিয়েছিল। দেখো তো লকেটটা কেমন হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে। এটা একটা প্রজাপতি ইয়েলো কালারের। তো ভীষণই সুন্দর। তো তারপরে এখন আমরা দুজন রেডি হয়ে গেছি। একটু যাবো ঘুরতে। অনেকদিন পরেই বেরোলাম। আর এদিকে দেখো সেজেগুজে বেরিয়ে তো পড়েছি, যেমনি বলেছে নিয়ে যাবে বেড়াতে। তো কিন্তু এদিকে জামাকাপড়গুলো যে তুলতে হবে সে খেয়াল নেই। বাবু এখন বাড়ি থেকে বেরিয়ে তারপর সব জামাকাপড় তুলছে। অনেকদিন পরে আজকে আমরা দুজন বাইকে করে একটু বেরোবো। বেশ ভালো লাগছিল। আর নিজে থেকেই বলল জানো আজকে যে, "চলো বিকেলবেলা যেহেতু ফ্রি আছি চলো একটু ঘুরিয়ে আনি।" তো বেশ শুনে ভালো লাগলো। তবে কোথায় যাই দেখা যাক। কোনরকম প্ল্যানিং ছাড়াই বেরিয়েছি। ভাবছিলাম একটু কয়েকটা গাছ আনতে যাবো। অ্যাকচুয়ালি আমার কয়েকটা জবা গাছ লাগবে। এই যে দেখছো না কয়েকটা খালি টব পড়ে আছে, ওই মাটির টবগুলোতে আমি কয়েকটা জবা গাছ লাগাবো। ঠাকুরকে আমি সেভাবে ফুল দিতে পারছি না। মানে খুবই অল্প ফুল হচ্ছে।
তো এই কারণে কয়েকটা জবা গাছ আনতে যাবো ভাবছিলাম, কিন্তু জবা গাছ আর আনতে গেল না। বাবু এখন বলল যে মন্দারমনির দিকে ঘুরতে যাবে। তো মন্দারমণি, শৌলা এগুলো তো আমাদের বাড়ির কাছাকাছি। মোটামুটি আমাদের ঘোরার কথা মনে হলেই এই শৌলা, মন্দারমণি, বাঁকিপুর এইসব জায়গাগুলো যেতে হয়। তো যাই হোক, এদিকে দেখো গ্রাম্য পরিবেশ, চারদিকে মাঠ-ঘাট সবকিছু দেখতে, দেখতে দুজন গল্প করতে, করতে এখন চলে যাচ্ছিলাম। আর এই যে রান্না-বান্নার শেষে আমি কিন্তু টাইম করে একটু নেল পালিশ করে আমার হাতটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি। তো ওটাই তোমাদেরকে একটু কিন্তু দেখিয়ে দিলাম এই ফাঁকে। তো তারপরে দেখো এখন শৌলা পেরিয়ে, আর এখন রাস্তা দেখেছো? আমাদের এদিকে রাস্তা এখন এত সুন্দর হয়ে গেছে। মন্দারমণি, দীঘা এইসব জায়গাগুলো যাওয়া কোনো ব্যাপারই না। এত সুন্দর চকচকে রাস্তা, বাইকে করে গেলে তো ১৫-২০ মিনিট মতো লাগে। আর ভীষণ ঠান্ডা ছিল। আমি তো তোমার ওই একটা জ্যাকেটই পরেছি। কিন্তু বাবাই মোটামুটি ৪-৫ টা মতো চাপিয়েছে। মানে ওর এত ঠান্ডা লাগছিল। এই ঠান্ডার মধ্যে যে ও আমাকে বলে যে আমাকে নিয়ে বেরিয়েছে, সিরিয়াসলি আমি তো অবাকই হয়েছিলাম ফার্স্ট। তো তারপরে মন্দারমণি যাওয়ার রাস্তা ওইদিকে একটু কাজ হচ্ছে, ওইজন্য আবার একটু ঘুরে যেতে হলো। তো তারপরে এদিকে দেখো সরস্বতী পুজোর চাঁদা তুলছিল বাচ্চারা। আর আমি যখন ক্যামেরা অন করেছি দেখে এই বাচ্চাটাকে দেখো ও লজ্জা পাচ্ছে। তো তারপরে মুখ-টুখ পুরো ঢাকিয়ে নিল। ও বুঝেই গেছে যে আমি ভিডিও করছি। ওই কারণে পুরো মুখ ঢাকিয়ে নিয়েছে, আর আমার ভিডিও করছি দেখে ওরা খুব হাসাহাসি করছিল। তো যাই হোক, ওরা তো ছোট, এখন কিছুই বোঝে না। তো সরস্বতী পুজো বেশ আনন্দের সঙ্গে ওরা চাঁদা তুলছে। আর সামনেই তো সরস্বতী পুজো। সামনেই না, ফেব্রুয়ারি ১৪ তারিখে সরস্বতী পুজো। অনেকটা দিন বাকি আছে। আরো এখনো কম করে হলেও তো ১৫-২০ দিন মতো বাকি আছে। তো যাই হোক, তো তারপরে আমরা দেখো ফাইনালি পৌঁছে গেছিলাম মন্দারমণিতে। আর এখন ঠান্ডার জন্য না খুব একটা ভিড়ভাট্টা নেই। লোকজন কম সত্যি। আমরা এখন মন্দারমণি চলে এসেছি। আর কি বলতো, আমাদের আশা বলতে একটু ঘোরা মানে ওই মন্দারমণি, শৌলা এইসব জায়গাগুলো। আর শৌলা থেকে তো বেশি সময় লাগে না, ১০-১৫ মিনিট মতো লাগে বাইকে। তো এই কারণে ভাবলাম যে প্রায় এইরকম মানে যখনই বেরোই কোথাও ঘুরতে যাওয়া মানে চলো মন্দারমণিই ঘুরে আসি। তো আধ ঘন্টা ১ ঘন্টা ঘুরে আবার বাড়ি চলে যাবো। এই মানুষটার সঙ্গে একা একা ঘুরতে আসা মানেই একটা বোকামি কাজ। এই দেখো এসেই ফোনে ব্যস্ত হয়ে গেছে। ওই কারণে আমি আমার বান্ধবীদের সঙ্গে না হলে বোনেদের সঙ্গে ঘুরতে আসতে বেশি পছন্দ করি। তো ওরা যদি সবাই যদি আসতো তাহলে অনেকটা মজা করে কাটে সময়গুলো। কিন্তু এই যে এসেই চুপচাপ ফোনে ব্যস্ত, না হলে চুপ করে বসে থাকবে। আর আমাকে কি বলে বলো তো? এত ফটো ভিডিও এইসব করে কি হবে? তুমি একটু চোখ দিয়ে দেখো আর একটু ফিল করো জায়গাগুলো। সমস্ত জায়গায় ও চুপচাপই থাকে। বাড়িতে যেমন চুপচাপ থাকবে, বাইরে বেড়াতে গেলেও চারদিকটা তাকিয়েই দেখবে, কোনো কথা বলবে না। আর ভাবো একটা বাড়ির বাইরে বেরিয়েছি, দুজন গেল, একটা কথা বলবো, একটু ঘুরবো, একটু ফটো তুলে দিবে, সেসব না। চুপচাপ ঘোরো, খাওয়া-দাওয়া করো, সবটা ফিল করো। তো সারাক্ষণ আর কি আর ফিল করবো বলো? এই জায়গাগুলো তো বারবার যাই। বাড়ির পাশে যেহেতু, ওইগুলোকে আর কি ফিল করবো? এই দেখো দাঁড়িয়ে আছে কিরকম করে। তো যাই হোক, এখন একটু বকাবকি করতে ফোনটাকে রেখেছি। আমার কি বলতো, সেরকম একটা না ফোন ব্যবহার করতে ভালো লাগে না। মানে এমনি দরকার ছাড়া সারাক্ষণ ওই ফোনের মধ্যে ঢুকে থাকা একদমই ভালো লাগে না। একা একা ঘুরছি, আর একজনের এইটুকু হাঁটতেও তার কষ্ট। গিয়ে বসে গেছে একটা জায়গায়, মানে সি বিচে এসে একটু হাঁটবে তাতে কষ্ট। এতক্ষণ বাইক চালিয়ে চালিয়ে এসছে, ওই কারণে গিয়ে একটা চেয়ার নিয়ে একটা জায়গায় বসে গেছে। তো চলো দেখি কি করছে। না গিয়েও উপায় নেই, ভাবছিলাম একটু সমুদ্রের পাশে একটু সময় থাকবো, মানে সেও উপায় নেই। ২ মিনিট মতো দাঁড়িয়েছিলাম, ২-৫ মিনিট, ব্যাস এখন যেতে হবে। এই দেখো এসেই দেখি একটা পমফ্রেট ফ্রাই অর্ডার দিয়েছিল। আর এখানে কি বলতো, মাছ, কাঁকড়া বিভিন্ন রকমের তো পাওয়া যায়। আর এই বলেছিলাম ওকে যে অনেকদিন তো মাছ খাওয়া হয়নি, আজকে যখন দুপুরবেলা খাচ্ছিলাম তখনই বলছিলাম। তো এই কারণে ও দেখি পমফ্রেট ফ্রাই দিয়ে আমাকে বলছে, অনেকদিন মাছ খাওনি বললে না, এই নাও পমফ্রেট ফ্রাই খেয়ে নাও, এখন আর মাছের নাম ধরবে না। তো যাই হোক, তারপরে ওই মাছ ভাজাটা খেয়েছিলাম। খুব একটা ভালো ছিল না। বাড়িতে একটা মাছের ভাজা বানানো আর এইসব জায়গায় কোনো রকম একটা ছাঁকা তেলে ভেজে দেয়, সেরকম কোনো টেস্ট পাই না। তো যাই হোক, খাওয়ার পরে আমি একটা কফি নিয়েছিলাম আর ওর খেয়েছিল চা। তো তারপরে কফি খাওয়ার পরে চলে এসেছি পাপড়ির চাট। তো মন্দারমণি এলেই আমি এই পাপড়ির চাটের দোকান থেকে পাপড়ির চাটটা খাই। ভীষণই ভালো বানায়। পাপড়ির চাট কেন, দই ফুচকা সবটাই কিন্তু খুব ভালো বানায়। তো এখানে ভাইকে বললাম যে ১ টা প্লেট বানিয়ে দিতে, আর ওটাই দুজন নিয়ে এখন খাবো। আর এখানে এখন পাপড়ির চাট ছাড়া আর কি খাবো বলো? এই চা, কফি নাহলে পাপড়ির চাট এইসব খেয়েই এখন বাড়ি ফিরতে হবে।
একবার ইচ্ছে আছে পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এই মন্দারমণি নাহলে দীঘা বেড়াতে আসবো। সত্যি ফ্যামিলির সঙ্গে বেড়াতে এলে না মানে খুব মজা হয়। বন্ধুদের সঙ্গে এলে যেমন মজা হয়, তেমনি ফ্যামিলির সঙ্গে এলেও বেশ মজা হয়। তো তারপরে দেখো আমি ওই পাপড়ির চাটটা খাচ্ছিলাম আর কি সুন্দর করে বানিয়েছে। আর আজকে এই ১ম বার বাবাই আমার ভিডিও বানিয়ে দিচ্ছে, ওটা বলেও আমি হাসছিলাম। মানে আমার সত্যিই লজ্জা করছিল যে ও আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। তো ওইটা দেখছিলাম আর মানে ওইটা দেখছিলাম বলতে ওইটা নিয়েই বলছিলাম আর হাসছিলাম যে, "তুমি আমার ভিডিও বানিয়ে দিচ্ছ? সত্যিই ভাবা যায় না।" তো তারপরে দেখো একটা দোকানে এসে আমার এই পুতুলটা দেখে আমি ওকে হঠাৎ বললাম, "দেখো আমার এই পুতুলটা বেশ ভালো লাগছে।" তো তারপরে ও গিয়ে পুতুলটার দাম জানতে চাইলো। ও কি বলেছে তোমার ওই ৳২৩০ মতো বলেছে। ও দাম শুনেই ও ভাইটাকে না খুব রাগাচ্ছিল। বলছিল, "এত দাম কেন? এটা তো ওই ৳৫০ মতো দাম হয়।" তখন ওই ভাইটা রেগে বলছে, "না, না ৳৫০ কেন? এগুলো ৳৫, ৳10 য়ও পাওয়া যায়।" তো তখন এ আবার ঘুরিয়ে তাকে বলছে, "আরে তুই এরকম রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে এমনিই বলছি।" তো যাই হোক অনেক কিছু বলাবলির পরে এখানে অনেক জিনিসপত্রও দেখছিলাম বেশ ভালো, ভালো ছিল। আর এদিকে তো তোমার এই শাঁখের জিনিস, কানের টপ বিভিন্ন রকম ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু দামও প্রচুর বলে। যেহেতু আমরা লোকাল মানে কাছে পিঠে বাড়ি, ওইজন্য আমাদের জন্য একটু দামটা কম করে। ওরা বলে যেটা। কিন্তু আদৌ যে বিশাল কিছু দাম কম করে তাও না। তারপরে দেখো নিবো না বলে তারপরে আমি এই পুতুলগুলো দেখছিলাম ৩ টা সেটে ভীষণই ভালো লাগছিল আমার। আর আমার না এই পুতুল টাইপের মানে এই টাইপের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো ওখান থেকে কিছু জিনিসপত্র কেনার পরে তারপর চলে এসেছিলাম এই মন্দিরটা। মন্দারমণিতে তোমরা পৌঁছলেই ঢোকার মুখেই ২ টো মন্দির পাবে। এটা হচ্ছে মা কালীর মন্দির। এখানে কি সুন্দর দেখো মা কালী এখন আরতি হবে এই যে ঠাকুরমশাইও ওখানে বসছে ঠান্ডার মধ্যে। তোমার ওই আরতি না এই ধুনো-টুনো দিচ্ছিল তো ওইগুলো সব রেডি করছিল। সন্ধেবেলা যেহেতু সন্ধে-টন্ধে পড়ছে তো তারপরে দেখো ঠিক তার পাশেই আরেকটা মন্দির আছে। এটাও তোমার কালী মন্দির তার সঙ্গে তোমার গঙ্গা মন্দির। সন্ধেবেলা লাইট জ্বালানোর ফলে মন্দিরটা জাস্ট অপূর্ব লাগছে। ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো মন্দির দর্শন করে প্রণাম করে এখন বাড়ির পথে রওনা দিলাম। আর চলো ব্লগটা এখন এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ, প্লিজ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।